নিউক্লিয়াসের চার্জ উইথ রেসপেক্ট টু যে ইলেকট্রনিক চার্জ, এই টোটাল চার্জটা আমার আস্তে আস্তে কি হয়, ইলেকট্রোনেগেটিভিটি আমার নিচের দিকে যত আসে আমার ডিক্রিজ করে। ঠিক আছে, আমি বলেছিলাম হ্যাঁ যে হ্যাঁ প্রোটনও বাড়ছে, সাইজও বাড়ছে। এবার প্রোটন বাড়লে কি আমার পজিটিভিটি বাড়ছে না? অবশ্যই পজিটিভিটি বাড়ছে, কিন্তু যেহেতু সাইজটা বেড়ে যাচ্ছে তাই জন্য আমরা এখানে সাইজটা ম্যাটার্স করে যায়। যত আমাদের ডাউন দ্য গ্রুপে আসি আমাদের সাইজ বাড়ছে, যদি আমাদের সাইজ বাড়ে লাস্টের ইলেকট্রনটাকে নিউক্লিয়াসটা কি অতটা জোরে ধরে রাখতে পারবে না? অবশ্যই পারবে না। মানে এইখানে যতটা অ্যাট্রাকশন ফোর্স আছে এখানে ততটা অ্যাট্রাকশন ফোর্স নেই। এইখানে লাস্ট ইলেকট্রনটাকে বার করতে যত ইজি, এখানে তার থেকে অনেক ইজি। তাই জন্য এর কাছে ইলেকট্রনের প্রতি ভালোবাসাটা অনেক বেশি, এখানে ইলেকট্রনের প্রতি ভালোবাসাটা অনেক কম। এইখানে তো আমাকে সিল্ড করছিল, মানে সিল্ড যদি করে এখান থেকে অ্যাট্রাকশন ফোর্সটা সব থেকে লেস, অ্যাট্রাকশন ফোর্স অ্যাট্রাকশন, ঠিক আছে, অ্যাট্রাকশনটা সব থেকে লেস হয়ে যাবে এখানে, কারণ এ তো ভালো সিল্ড করছে আমাকে, সিল্ড ইফেক্ট করছে তো ভালো সিল্ড করছে, তাহলে এখানে অ্যাট্রাকশন সব থেকে লেস হবে, এখানে মোর হবে, আর এখানে সব থেকে মোস্ট। আমরা পড়ছিলাম পি ব্লক এলিমেন্টস এর মধ্যে কার্বন ফ্যামিলি। জাস্ট আগের ক্লাসে আমরা ডিসকাস করেছি কিভাবে আমাদের ডেনসিটির প্রবলেম হয়েছিল, ফিজিক্যাল প্রপার্টিজ আমরা আলোচনা করছিলাম। আজকে যেটা থেকে শুরু করব আজকে আমরা যেখান থেকে শুরু করবো সেটা হয়ে যাবে আমাদের মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্টের ট্রেন থেকে একদম ডাইরেক্ট শুরু করে দিচ্ছি। তো মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট। আচ্ছা, প্রথমে ডিসকাস করে নিই যে ট্রেনটা কি হবে ডাউন দ্য গ্রুপ। মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্টের ট্রেনটা কি হবে না, যত আমরা ডাউন দ্য গ্রুপ নিচের দিকে আসি তত আমাদের মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট ডিক্রিজ করে। প্রথম ট্রেন তো এটা যে স্যার আমাদের ডিক্রিজ করবে। ঠিক আছে, এবার কেন ডিক্রিজ করে মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট? আচ্ছা, যখন আমরা দেখছি কোনো একটা অ্যাটমিক সাইজ, হ্যাঁ অ্যাটমিক সাইজটা ধরো, প্রথমে ধরো একটা অ্যাটমিক সাইজ আছে, তারপর আস্তে আস্তে অ্যাটমটা বাড়ছে। ঠিক আছে, ধরো প্রথমে আমাদের যেটা, ধরো আমি কার্বনকে নিচ্ছি আর জার্মেনিয়ামকে নিচ্ছি, তো কার্বনের তো 2s2 2p2, আর যদি গ্যালিয়ামের বলি, জার্মেনিয়ামে বলি, গ্যালিয়াম বলছি, জার্মেনিয়াম যদি বলি তাহলে এখানে হয়ে যাবে 4s2 4p2। যদি তুমি ভালো করে লক্ষ্য করো তো এইখানে যে মেন অরবিটালটা আছে 2 অরবিটাল, মানে 1 আর 2, ঠিক আছে, দুটো আছে। এইখানে কি আছে, চারটে অরবিটাল আছে। তো ধরো নিউক্লিয়াস এখানে ধরো নিউক্লিয়াস, তো এইখানে ধরো লাস্ট ইলেকট্রনটা আছে, এইখানে ধরো লাস্ট, তো এইখান থেকে এইটা আর এইখান থেকে এইটা যে অ্যাট্রাকশন প্রপার্টিটা সেটা আমার বাড়বে কি কমবে? ভালো করে অ্যান্সার দেবে। অবশ্যই এইখান থেকে এইখানে যে অ্যাট্রাকশন প্রপার্টি আছে বাড়ে, এটা আমার ইনক্রিজ, মানে এটা আমার বেশি থাকে, মোর অ্যাট্রাক্টিং, এটা লেস অ্যাট্রাক্টিং। ঠিক আছে, নেক্সট তুমি এটাও বলতে পারো এটা অনেকটা ক্লোজলি প্যাকড থাকে, এটা একটু লুজলি প্যাকড থাকে, যার কারণে আমার কি হচ্ছে এই দুটো ট্রেন্ডের মধ্যে যেহেতু আমাদের অ্যাট্রাকশন প্রপার্টি কমছে, অ্যাট্রাকশন প্রপার্টি কমে, তুমি ধরো তোমার একটা বন্ধু আছে, ঠিক আছে, ধরো আমি আছি আর তোমার বন্ধু আছে, ধরো আমার আর তোমার বন্ধুর মধ্যে খুব ভালো একদম মানে মধুর সম্পর্ক, ঠিক আছে। এবার ধরো কেউ থার্ড পার্সন, আমার সহ্য হয় না 10 জনকে একসাথে, একদম ভাঙন ধরে দেবো, ঠিক আছে। এবার আমার যদি তার সাথে সম্পর্ক ভালো থাকে, যে কেউ এর সাথে আমার সম্পর্ক ভাঙতে পারবে না, কোনো সমস্যা নেই, তোমার বন্ধু সম্পর্ক কেউ ভাঙতে পারবে না, কোনো থার্ড পার্সন এসে ভাঙতে পারবে না। কিন্তু ধরো তোমার বন্ধুর মধ্যে ভালো সম্পর্ক, কিন্তু ভিতরে তোমাদের দুজনের মধ্যে একটু সমস্যা আছে, দূর ছেলেটার সাথে ভালো লাগে না আমার, ফালতু কেন যে সাথে কথা বলতে হয়, ওই ছেলেটা দূর এর সাথে আমার ভালো লাগে না, থাকতে হয়, তাই একটু মানে বন্ধুদের সাথে একটু বেনিফিটস পাওয়া যায় তাই জন্য আছি। যদি এইরকম একটা সম্পর্ক থাকে তাহলে কি তাদের মধ্যে ভাঙনটা ধরানো বেশি? তো যদি অ্যাট্রাকশনটা আমার বেশি থাকে তাহলে যে কেউ আসে ভাঙন ধরাতে পারবে না, প্রথম কথা। আর যদি অ্যাট্রাকশন কম থাকে যে কেউ এসে ভেঙে দেবে, মানে আমি বলছি এখানে আমার ভাঙনটা ধরানো, তো দুটো দিকেই ভাঙা তো যাবে, ভাঙানোর এনার্জির উপর ডিপেন্ড করছে, যে কোনো জিনিস ভেঙে যায় আজকের দুনিয়া, ঠিক আছে। তো আমি ধরো কম এনার্জি দিচ্ছি, তাহলে কোন জিনিস ভেঙে যাবে? যেখানে আমার অ্যাট্রাকশনটা কম সেটা তো তাড়াতাড়ি ভেঙে যাবে, আর যদি যেখানে অ্যাট্রাকশনটা বেশি সেখানে আমি অনেক এনার্জি দিচ্ছি, তো আমার ভাঙতে চাইছে না, আরো দিচ্ছি ভাঙতে চাইছে না। তাই জন্য যত আমরা ডাউন দ্য গ্রুপ আছি, যেহেতু আমাদের অ্যাট্রাকশন ফোর্সটা কমে যায়, তাই জন্য মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট ডিক্রিজ করবে। আর যেখানে কথা হচ্ছে ক্লোজলি প্যাক, ধরো তুমি আর তোমার বন্ধু একদম ধরো এরকম ভালো করে হাত গঠবন্ধন সরকারের ভালো করে
বন্ধ করে আছে, ধরো খুব ক্লোজলি প্যাকড আছে, এটা তো খুব ক্লোজলি প্যাকড আছে, তো দুদিক দিয়ে টানছো, ছাড়ছে কি ছাড়ছে না, ধরো লুজলি প্যাকড, লুজলি প্যাকড আছে, দুদিকে দুটো ফোর্স দাও, খাঁচ করে বেরিয়ে গেল। পয়েন্টটা বুঝতে পেরেছো? তাহলে যদি ক্লোজলি প্যাক থাকে আর লুজলি প্যাক থাকে তাহলেও একটা সমস্যা, দুটোই এফেক্ট করে মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্টে, ঠিক আছে? তো আমাদের মেন যে ট্রেন্ডটা হচ্ছে যে মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট ডাউন দা গ্রুপ আমাদের ডিক্রিজ করবে, এটাই তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা এবার হচ্ছে নেক্সট কথা, স্যার এক্সেপশন, একদম কোনো সমস্যা নেই। এক্সেপশন বার করার জন্য আমার দিকে তো ইয়ে করতে হবে না আগে, আর ডেটা, ডেটা দেখতে হবে। তো আমাদের কাছে কিছু ডেটা আছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, কোনো সমস্যা নেই। ওকে, প্রথমে দেখবো মেল্টিং পয়েন্ট, ঠিক আছে? মেল্টিং পয়েন্ট, কার্বনের মেল্টিং পয়েন্ট। আচ্ছা আমাদের যে মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট গুলো যেগুলো আমি লেখাবো সেগুলো তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, কেলভিনে, ঠিক আছে? কেলভিন টেম্পারেচারে এসআই ইউনিট কেলভিন। আচ্ছা কার্বনের মেল্টিং পয়েন্ট হচ্ছে 4373 ডিগ্রি কেলভিন, সিলিকন 1693, এটা হচ্ছে 1218, এটা হচ্ছে 505, এটা হচ্ছে 600। আরে স্যার খুব সুন্দর যাচ্ছিল স্যার, ডিক্রিজ করছে 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 করছে, বেড়ে গেল বেড়ে গেল বেড়ে গেল বেড়ে গেল বেড়ে গেল বেড়ে গেল, ব্যাস এখানেই গন্ডগোল। প্রথমে গোড়ায় গন্ডগোল ছিল, এখন তো ডগায় গন্ডগোল হয়ে গেছে, ঠিক আছে? বেড়ে গেছে। এবার বলো এটা কেন হয়েছে? মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট দুটোই ডিক্রিজ করার কথা ছিল, বেশ ডিক্রিজ করতে করতে আসছিল, হঠাৎ করে এসএনআর পিপিতে এসে গন্ডগোলটা পেকে গেছে। আচ্ছা এই যে সমস্যাটা দেখো খুব একটা বেশি ডিফারেন্স নেই, এখানে যেমন ডিফারেন্সটা অনেক বেশি ছিল তাই না, দেখো 1200 অনেক বেশি ডিফারেন্সটা কম ছিল, এখানে দেখো খুব একটা বেশি ডিফারেন্স নেই। এবার তোমরা এখানে অন্য কিছু টানবে না, মেল্টিং পয়েন্ট তোমরা জানো মেল্টিং পয়েন্ট যখনই হয় তখন আমরা স্ট্রাকচারের কথা বলি, মেল্টিং পয়েন্ট কখন আমরা বলি স্ট্রাকচারের কথা, যে যাদের প্যাকিংটা টাইট তাদের মেল্টিং পয়েন্ট হাই, যাদের প্যাকিংটা লুজ তাদের মেল্টিং পয়েন্ট লো, মেনলি আমরা এই কথা বলে থাকি। তো এইখানে তোমরা যদি এক্সেপশন এটা কোনোদিনও এক্সামে দেখতে পাচ্ছ আমাদের এসএন আর পিভির মধ্যে কেন মেল্টিং পয়েন্টের সমস্যা, তো তোমরা ডাইরেক্টলি বলবে এই যে এসএনটা আছে মানে টিন আছে, এসএন টিন, এই যে টিন আছে এইটার একটা ডিস্টর্টেড স্ট্রাকচার আছে, এটা যখন মলিকিউল ফর্ম করে তখন একটা ডিস্টর্টেড স্ট্রাকচারের মধ্যে মলিকিউলটা ফর্ম করে, যেখানে আমাদের প্যাকিংটা খুব লুজলি হয়ে যায়। যখনই প্যাকিংটা আমার লুজলি হয়ে যাবে তখনই আমাদের মেল্টিং পয়েন্টটা কি কম হয়ে যাবে, পিভি মেল্ট দেখো 1200 থেকে 1600। দেখো তোমরা একটা ভালো সিকোয়েন্স দেখো, মোটামুটি 316 দেখো মোটামুটি 2.5x গেছে, এখান থেকেও মোটামুটি 1.5x গেছে, এখান থেকে মোটামুটি 2x যেতে, মানে মোটামুটি সিকোয়েন্সটা 1 এর উপরেই ছিল, হঠাৎ করে যেন এটা একটু বেশি কমে গেল। তার কারণ এসএনটা কমতো না, মেল্টিং পয়েন্ট কম, কারণ এসএন যখন মলিকিউল ফর্মেশন করে না তখন যে একটা ডিস্টর্টেড স্ট্রাকচারে ফর্ম করে, ওই ডিস্টর্টেড স্ট্রাকচারের প্যাকিংটা খুব লুজলি হয়, স্টেবিলিটিটা তাই জন্য কমে যায়, তাই জন্য একটুখানি গরম হিট করলে মেল্ট হয়ে যায়, ঠিক আছে? এইখানে কিন্তু অন্য কোনো এফেক্ট হয় না, এটা হচ্ছে ডিস্টর্টেড স্ট্রাকচারের জন্য কিন্তু এখানে মেল্টিং পয়েন্টটা কম থাকে। চলো নেক্সট চলে আসি আমরা বয়েলিং পয়েন্টে। বয়েলিং পয়েন্টে আচ্ছা বিপি লিখে দিই, বয়েলিং পয়েন্ট। আচ্ছা বয়েলিং পয়েন্টে যদি আসো, কার্বনকে জীবনে বয়েল করে দেখা হয় না, তা কার্বনের বয়েলিং পয়েন্ট আমার জানা নেই, ডেটাতে আমি পাইনি, তাই জন্য কার্বনের বয়েলিং পয়েন্ট বাদ। এখানে হয়ে যাবে তোমার 3550, তোমার হচ্ছে সিলিকনের বয়েলিং পয়েন্ট, জার্মেনিয়ামে 3123, তারপরে যাবে 2896, আর এটা হয়ে যাবে 2024। দেখো কমছে, কোনো সমস্যা নেই। তো ট্রেন যখন কমছে আমাদের, যখন যদি এক্সেপশন না থাকে তো আমাদেরই ভালো, এক্সেপশন নাই খুব সুন্দর ডিক্রিজ করছে। এই ডেটাগুলো একটু তোমরা নোট ডাউন করে নেবে, ঠিক আছে? তাহলে মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট আমাদের গেল মোটামুটি। ওকে, নেক্সট পয়েন্ট আমাদের আয়োনাইজেশন এনথালপি, ঠিক আছে? নেক্সট আমাদের আয়োনাইজেশন এনথালপি। তো প্রথম কথা হচ্ছে আয়োনাইজেশন এনথালপি হয় কি,
সেটা আমাদেরকে জানতে হবে। বহুত বার বলেছি, হাজার বার বলেছি, আবার বলবো, ঠিক আছে। আয়নাইজেশন এনথালপি মানে ধরো আমি এখানে আছি, আমি একটা নিউক্লিয়াস, আমি নিউক্লিয়াস, আমি দেখতে পাচ্ছি আমার লাস্ট অরবিট ইলেকট্রনটা আছে, ওখান থেকে একটা দুষ্ট একটা মানে বাজে অ্যাটম আসছে, বলছে আমার ইলেকট্রন চাই, তুই আমাকে ইলেকট্রন দিবি কি দিবি না বল। আমি যে আমি দেবো না, না দিলে আমি কেড়ে নিয়ে নেবো। তো আমার ইলেকট্রনটা কেড়ে নিয়ে গেল, কেন কি করে কেড়ে নিয়ে যেতে পারলো? কারণ আমি আর ইলেকট্রনের মাঝখানে আমি ইলেকট্রনটাকে ভালো করে ধরে রাখতে পারিনি, তাই জন্য যে কেউ এসে কেড়ে নিয়ে চলে গেল। তো মানে কতটা এনার্জি অ্যাপ্লাই করলে আমার অ্যাটমে যে লাস্ট অরবিটালে লাস্ট ইলেকট্রনটা আছে সেটাকে কতটা এনার্জি দিলে সেই ইলেকট্রনটা ফ্রি হবে। মানে ধরো একটা অ্যাটম আছে, এটা ধরো তার নিউক্লিয়াস, ধরো একটা অরবিটাল, দুটো অরবিটাল, ধরো দুটো আছে, এখানে এখানে একটা ইলেকট্রন আছে, ধরো দুটোই অরবিটাল আছে। তো এই যে ইলেকট্রনটাকে ফ্রি করবে, এই ইলেকট্রনটাকে বার করতে গেলে কতটা এনার্জি আমাকে দিতে হবে, কতটা এনার্জি আমাকে দিতে হবে, সেই এনার্জিটাই আমার আয়নাইজেশন এনথালপি। ঠিক আছে, এইটুকু বোঝা গেল। আচ্ছা, এবার আমরা দেখে নিই ট্রেন্ডটা কি। আয়নাইজেশন এনথালপি ট্রেন্ড কি হবে? আয়নাইজেশন এনথালপি ডিক্রিজেস। কেন বলো তো আয়নাইজেশন এনথালপি কেন ডিক্রিজ করে? আমার সাইজ বাড়ছে, তাই না? ধরো তোমার কে কে আছে এখানে? কার্বন আছে, সিলিকন আছে, জার্মেনিয়াম আছে, এসএন আছে, পিবি আছে। এর হচ্ছে 2s2p, হ্যাঁ, এর হচ্ছে 3s3p, এখানে 4s4p, এখানে 5s5p, এখানে 6s6p। মানে দেখো কত সাইজটা বেড়ে 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 যাচ্ছে। এখানে দুটো মানে মেন অরবিটাল দুটো, এখানে মেন অরবিটাল তিনটে, এখানে মেন চারটে, এখানে পাঁচটা, এখানে ছটা, আস্তে আস্তে বেড়ে বেড়ে যাচ্ছে। বুঝতে পারছো? যদি আমার আস্তে আস্তে বেড়ে বেড়ে যায়, আমি কি বলেছিলাম যে আমার প্রোটন মানে নিউক্লিয়ন্সের যে চার্জ মানে মানে নিউক্লিয়াসের চার্জ উইথ রেসপেক্ট টু যে ইলেকট্রনিক চার্জ, এই টোটাল চার্জটা আমার আস্তে আস্তে কি হয়, ইলেকট্রোনেগেটিভিটি আমার নিচের দিকে যত আসে আমার ডিক্রিজ করে। ঠিক আছে, আমি বলেছিলাম হ্যাঁ যে হ্যাঁ প্রোটনও বাড়ছে, সাইজও বাড়ছে। এবার প্রোটন বাড়লে কি আমার পজিটিভিটি বাড়ছে না? অবশ্যই পজিটিভিটি বাড়ছে, কিন্তু যেহেতু সাইজটা বেড়ে যাচ্ছে তাই জন্য আমরা এখানে সাইজটা ম্যাটার্স করে যায়। ঠিক আছে, তো যখন সাইজ বেড়ে যাচ্ছে তখন আমার যে লাস্ট ইলেকট্রনটাকে আমি ধরে রাখার ক্ষমতা, যখন আমি একটা অ্যাটম ছিলাম এরকম, ধরো আমি একটা অ্যাটম আছি এরকম, ধরো আমার একটা অরবিটাল আছে, দুটো অরবিটাল আছে, এখানে আমার একটা অ্যাটম আছে, ইলেকট্রন আছে, আমি আরেকটা অ্যাটমের কথা বলছি, এখানে একটা অরবিটাল, এখানে একটা অরবিটাল, আর এখানে একটা অরবিটাল, এখানে একটা ইলেকট্রন। তো এখন এই নিউক্লিয়াসটার কাছে টেনে ধরে রাখতে ডিসটেন্স ছিল এইটুকু, এখন একে এত দূর দেখতে হচ্ছে। তো তুমি বলো যদি আস্তে আস্তে ডিসটেন্স বাড়তে বাড়তে যায়, তো আমার কি নিউক্লিয়াস মানে আমি যদি নিউক্লিয়াস হই, আমার পক্ষে কি এই ইলেকট্রনটাকে টেনে ধরে রাখা খুব সোজা হবে? আমার কাছে কি এইটা টেনে ধরে রাখা বেশি সোজা হবে না? যত আমার কাছাকাছি ইলেকট্রনটা থাকবে তত তো আমি ভালো করে টেনে ধরে রাখবো। যদি যত আমার ইলেকট্রনটা আমার থেকে দূরে দূরে যাবে তত আমার টেনে ধরার ক্ষমতাটা কমে যাবে কি বেড়ে যাবে? অবশ্যই কমে যাবে স্যার। যদি কমে যায়, যে কেউ এলো এখানে, কোনো একজন এলো বা ইলেকট্রন দে, তাড়াতাড়ি আমাকে ইলেকট্রন দাও, আমার ইলেকট্রন লাগবে, এক্ষুনি আমাকে ইলেকট্রন দে, একদম একটা এনার্জি দিল, দুম করে বেরিয়ে চলে গেল ইলেকট্রনটা, কোনো কাজই নেই। এইখানে ইলেকট্রনটা কি অত তাড়াতাড়ি দেবে? এইখানে ধরো এনার্জি সাপ্লাই করেছিল এক্স, ধরো এক্স জুল এনার্জি দিয়েছিল, এইখানে সেই লোকটা এলো, এইখানে কি সেই এক্স জুল দিয়ে বার করতে পারবে? অবশ্যই না। এখানে এক্স প্লাস ওয়াই কিছু একটা দিতে হবে, তবে তো সে পাবে, পার করতে পারবে, সবকিছুই পসিবল, কিন্তু সেটা তো একটা টাইমিং আছে, মানে সেটা তো একটা মাপ আছে। এইখানে যতটা এনার্জি লাগবে এইখানে তার থেকে অনেক কম এনার্জি লাগবে, এবং ফার্দার অন যত আমার অ্যাটমিক অরবিটাল আস্তে আস্তে বাড়বে ততই আমার কি হয়ে যাবে, আমার আস্তে আস্তে কিন্তু এনার্জিটা কম দিতে লাগবে। যদি আমার এনার্জি কম দিতে লাগে তো আয়নাইজেশন এনথালপি অবশ্যই ডিক্রিজ করবে। এ তো সোজা সাপটা কথা, বারবার বলেছি আবার বলে দিলাম আজকে। ঠিক আছে, আচ্ছা এবার স্যার এক্সেপশন, হ্যাঁ অবশ্যই আছে, দেখা যাক যদি এক্সেপশন থাকে তো দেখবো, যদি না থাকে তো না দেখবো। ডেটা আগে, ডেটা দেখতে হবে, ডেটা দেখে এক্সেপশন দেখবো, যদি ডেটাতে এক্সেপশন থাকে তাহলে অবশ্যই হবে। আচ্ছা আয়নাইজেশন, আচ্ছা আয়নাইজেশন এনথালপি আমি যদি ডিক্রিজ করি, আচ্ছা ঠিক আছে এখানে ডিক্রিজ করলো, কোনো সমস্যা নেই, কিন্তু একটা ব্যাপার আছে, মোটামুটি আমি যতদূর আমার মনে পড়ছে আমার টেবিলটা, আয়নাইজেশন এনথালপি সেরকম ভাবে এক্সেপশন কিছু নাই। গ্রুপ 14 গ্রুপ যখন বোরন ফ্যামিলি পড়েছিলাম মনে হচ্ছে একটা দুটো এক্সেপশন দেখিয়েছিলাম, মেবি আমার মনে নেই। গ্রুপ 14 এক্সেপশন নেই সেরকম, ছেড়ে দাও। কিন্তু একটা জিনিস আছে, যদি আমি কার্বনের কথা বলি, শুধু কার্বনের, এটা প্রত্যেক জনের, ঠিক আছে, আমি একটা এলিমেন্টের নাম নিচ্ছি, আমি কি করবো এখানে কার্বনকে নিয়ে কি করবো আমি বলে দিচ্ছি। কার্বন কি আছে, 1s2, 2s2, 2p2,
মানে আগে পি এর একটা বেরোবে, দিয়ে কি হবে 1s2 2s2 2p1 হবে, দিয়ে 1 হবে, তারপর হবে 1s2 2s2, তারপর এই 2s থেকে একটা বেরোবে, দিয়ে কি হবে 1s2 2s1, দিয়ে 1s, তারপর এখান থেকে একটা বেরোবে, তারপর 1s2, কিছুই থাকবে না। মানে প্রথমে একটা ইলেকট্রন বার করবো যেটাকে আমরা নেব ডেল টি H1, নেক্সট একটা ইলেকট্রন বার করবো ডেল টি H2, এখানে কতটা লাগলো, প্রথম ইলেকট্রনটা বার করতে কতটা এনার্জি দিতে হলো, সেকেন্ড ইলেকট্রনটা বার করতে কতটা এনার্জি দিতে হলো, থার্ড ইলেকট্রনটা বার করতে কতটা এনার্জি দিতে হলো, ফোর্থ ইলেকট্রনটা বার করতে কতটা এনার্জি দিতে হলো, সেইগুলো আমরা একটা করে দেখবো। প্রত্যেকজনের নিয়ে করা পসিবল না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ঠিক আছে, আমরা কার্বন কি নিয়ে কথা বলবো, কার্বনের দেখিয়ে দিচ্ছি। তো কার্বনের যে ফার্স্ট ইলেকট্রনটা আছে, ফার্স্ট ইলেকট্রন, হ্যাঁ, তোমার হচ্ছে ডেল টি H1, ঠিক আছে। আচ্ছা, এনার্জি সবসময় জানো, এনার্জি আমার কি হয়, কিলোজুল পার মোল। এখানে আমার যে ভ্যালুগুলো আসবে কিলোজুল পার মোলে আসবে, কিলোজুল পার মোলে আসবে যে ভ্যালুগুলো আমি লিখবো এখানে। আচ্ছা, প্রথম কার্বনের ফার্স্ট ইলেকট্রনটা যেটা বেরোবে 1086, ঠিক আছে। নেক্সট সেকেন্ড যে ইলেকট্রনটা বেরোবে সেখানে টেম্পারেচার আমাকে দিতে হবে 2352। থার্ড যে ইলেকট্রনটা বেরোবে সেটাকে বার করতে গেলে আমাকে দিতে হবে 4620, আর যে ফোর্থ ইলেকট্রনটা বেরোতে হবে সেটার জন্য আমাকে দিতে হবে 6220, সব কিলোজুল পার মোল। আর তুমি একটা জিনিস খুব ভালো করে দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার বাড়ছে, সব বাড়ছে, কিন্তু কেন বাড়ছে? এখানেও কিন্তু একটা ইলেকট্রন বার করেছি, এখানেও একটা ইলেকট্রন বার করছি, এখানেও একটা ইলেকট্রন বার করছি, এখানেও একটা ইলেকট্রন বার করছি, কিন্তু তুমি দেখো চারটের ভ্যালু অনেক আকাশ পাতাল তফাৎ। বিশেষ করে প্রথমটা শেষটা দেখবে 5,000 তফাৎ। আমি কি বললাম, প্রথমে 2p2 আছে, এখান থেকে একটা ইলেকট্রন বার করবো, সেইটার এটা মানে এখানে হয়ে যাবে প্রথম যে 2p2 অরবিটাল থেকে 2p2 থেকে 2p1 এ আসতে এত এনার্জি দিতে হবে, ঠিক আছে। এইখানে কি খবর, এইখানে 2p1 ছিল, সেইখান থেকে 2p0 তে আনতে যেটা লাগবে, এখানে তো 2p0 হয়ে গেছিল, মানে 2s2 যেটা ছিল সেইখান থেকে 2s1 এ আসতে যেটা লাগবে, এখানে 2s1 ছিল সেখান থেকে 2s0 তে আসতে যেটা লাগবে। এইটা এইটা এবার কেন হচ্ছে, এটা তো আমাকে এক্সপ্লেন করতে হবে। চারটে আলাদা আলাদা ডেটা দিয়েছি, বলেছি প্রত্যেকজনে দেখ প্রথম ইলেকট্রনটা বার করতে এটা এনার্জি লেগেছে, তারপরে এনার্জি বাড়ছে, মানে প্রথমটা বার করতে সবথেকে কম এনার্জি লাগে। যত এবার আস্তে আস্তে আমি আরো ইলেকট্রন বার করব তত আমার এনার্জি বেড়ে 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 যাবে। এবার যদি আমি এরপর ফিফথ বার করি না, অনেক বেশি হয়ে যাবে, কারণ 2s জিরো গেছে, এবার 1s থেকে যাবে, মানে এবার নিউক্লিয়াসের একদম কাছে গেছে, বুঝতে পেরেছ? আচ্ছা, এবার এর একটা লজিকটা আমরা মোটামুটি ভালো, আমি কার্বনটা ভালো করে এঁকেই দিচ্ছি, ঠিক আছে। ধরো এখানে কার্বনের নিউক্লিয়াস আছে, এটা কার্বনের নিউক্লিয়াস, ঠিক আছে। এখানে আমার নিউট্রন আছে, প্রোটন আছে, ঠিক আছে, নিউট্রন আছে আর প্রোটন আছে, ঠিক আছে। তো আমার 1s2, এটা হচ্ছে আমার s অরবিটাল, এখানে আমার 1s এখানে আছে, এখানে আছে। এরপর আছে আমার 2s2, এখানে আমার একটা আছে, এখানে একটা আছে। এবার আছে আমার কাছে 2p4, মানে অনেকটা এরকম ভাবে গিয়ে এখান থেকে ভিতরে 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 ঢুকে এখান থেকে, ঠিক আছে, এরকমই হয়তো 2p অরবিটালটা, এইখানে একটা আছে, এখানে একটা আছে। তো এই হচ্ছে কার্বনের অ্যাটমিক অরবিটালের ডায়াগ্রাম, ঠিক আছে, ইলেকট্রনগুলো আছে। তো প্রথমে কি এনার্জিটা বার করছি, এই ইলেকট্রনটা বার করতে। যদি আমি এই ইলেকট্রনটাকে বার করে দিই, তাহলে এখানে প্রথমে কটা ইলেকট্রন ছিল, 6টা ইলেকট্রন ছিল, তো 6টা প্রোটনও ছিল। একটা ইলেকট্রন বার করে দেওয়ার পর 6টা ইলেকট্রন কি থাকলো, আর 5টা ইলেকট্রন থাকলো, কিন্তু প্রোটন কিন্তু 6টাই থাকলো, তাহলে প্রোটন বেড়ে গেল, পজিটিভ চার্জ হয়ে গেল। নেক্সট যখন ইলেকট্রনটাকে বার করে দিলাম, 5 ইলেকট্রন ছিল, এখান থেকে 4 ইলেকট্রন এলো, কিন্তু প্রোটন কিন্তু 6p রইল। থার্ড 3 নম্বরটাকে যদি এটাকে, যখন আমি এটাকে বার করে দিলাম, এটাকে যদি বার করে দিলাম, তখন 4e থেকে 3e হয়ে গেল। নিউট্রন কিন্তু 6, প্রোটন কিন্তু 6p রইল। তারপর ধরো এটাকে বার করে দিলাম, তার মানে এখানে 2 ইলেকট্রন রইল আর প্রোটন রইল 6p। তোমরা কি লজিকটা আস্তে আস্তে একটু একটু ধরতে পারছো? যদি আমি লজিকের কথা বলি, যখন আমি প্রথম ইলেকট্রনটা বার করেছিলাম
তখন কিন্তু 6টা প্রোটন 6টা ইলেকট্রনই ছিল, মানে চার্জটা ব্যালেন্স ছিল, মানে এর এর অ্যাট্রাকশন প্রপার্টিটা এদের সাথে অ্যাট্রাকশন প্রপার্টি মোটামুটি নিউট্রালাইজ ছিল। কিন্তু যখন আমি একটাকে বার করে দিলাম তারপর 5e হয়ে গেল, 5e মানে এবার টোটাল চার্জটা কিন্তু পজিটিভ আছে, তার মানে এখন নিউক্লিয়াসের পাওয়ারটা ইলেকট্রনের পাওয়ারের থেকে বেড়ে গেছে, মানে এরাদেরকে আগে যেভাবে টেনে ধরে রাখা হয়েছিল এখন তার থেকে অনেক ফোর্সফুলি বেশি টেনে ধরে রাখা আছে, কারণ পজিটিভ চার্জ বেড়ে গেছে, তাই জন্য এনার্জিটা একটু বেশি লাগছে। আগে তো অতটা লাগেনি, ওই জন্য এনার্জিটা কম লেগেছিল, এখন যেহেতু আরো টাইটলি ধরে আছে তাই জন্য বেড়ে যাচ্ছে। আর একটা বার তো করে দিলাম স্যার, 3টে ইলেকট্রন আছে, 6টা প্রোটন হয়ে গেছে, মানে এখন 6টা প্রোটন মিলে 3টে প্রোটন ইলেকট্রনকে ধরে আছে, মানে এক একটা ইলেকট্রনের পিছনে 2টো করে প্রোটন পড়ে আছে। এবার সেইখান থেকে যদি আরেকটাকে বার করতে এতই তো লাগবে, ওই জন্য যত আমি আসছি এক পর পর আসছি, আমি তো প্রোটন বার করছি না, আমি তো বার করছি ইলেকট্রন। ইলেকট্রন যদি বার করে দিই প্রোটন তো থেকে গেল, যদি প্রোটন আমার থেকে যায় আমার ওভারঅল পজিটিভ চার্জ তো বেড়ে গেল, যদি ওভারঅল পজিটিভ চার্জ বেড়ে যায় আমার তো অ্যাট্রাকশন ফোর্সটা বেড়ে গেল, যদি আমার অ্যাট্রাকশন ফোর্সটা বেড়ে যায় আমার তো ইলেকট্রন রিমুভিং ক্যাপাসিটি কমে গেল, যদি আমার রিমুভিং ক্যাপাসিটি কমে যায় তাহলে তো আমি যতটা এনার্জি দিচ্ছিলাম তার থেকে তো বাবা অনেক বেশি এনার্জি লাগবে লাস্ট ইলেকট্রনটাকে বার করতে। আশা করি বুঝতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল আমাদের আয়নাইজেশন এনথালপির সমস্যা। আচ্ছা, নেক্সট আমাদের যে ট্রেন্ডটা আছে সেটা হয়ে যাবে ইলেকট্রোনেগেটিভিটি। নেক্সট হয়ে যাবে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি সবাই খুব ভালো না, ইলেকট্রোনেগেটিভিটি মানে একটা এর মধ্যে কি আছে, ইলেকট্রোনেগেটিভিটি মানে ইলেকট্রনের প্রতি ভালোবাসা, ইলেকট্রনের প্রতি ভালোবাসা, ইলেকট্রনের প্রতি চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা সবকিছু, মানে কার কত ইলেকট্রন বেশি ভালো লাগে এরকম একটা ব্যাপার আছে, যে যত ইলেকট্রন বেশি টানতে পারে তার ইলেকট্রনেগেটিভিটি তত বেশি, ওই জন্য ইলেকট্রোনেগেটিভিটি মনে রাখার ট্রেন্ড খুবই সোজা, যত আমাদের সাইজ বাড়ে তত আমাদের ইলেকট্রনটা বেরিয়ে যায় না ঢোকে, ইলেকট্রন অবশ্যই বেরিয়ে যায়, যদি ইলেকট্রন বেরিয়ে চলে যায় তাহলে ইলেকট্রনের প্রতি ভালোবাসা কি করে হলো, তাই তো ইলেকট্রনের কাছে ভালোবাসা কোথায় হলো, তাহলে তো ভালোবাসা কমে যাচ্ছে, কারণ ইলেকট্রন তো তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, যত আমরা ডাউন দা গ্রুপে আসি, যত আমাদের ডাউন দা গ্রুপে আসি আমাদের সাইজ বাড়ছে, যদি আমাদের সাইজ বাড়ে লাস্টের ইলেকট্রনটাকে নিউক্লিয়াসটা কি অতটা জোরে ধরে রাখতে পারবে না, অবশ্যই পারবে না, মানে এইখানে যতটা অ্যাট্রাকশন ফোর্স আছে এখানে ততটা অ্যাট্রাকশন ফোর্স নেই, এইখানে লাস্ট ইলেকট্রনটাকে বার করতে যত ইজি এখানে তার থেকে অনেক ইজি, তাই জন্য এর কাছে ইলেকট্রনের প্রতি ভালোবাসাটা অনেক বেশি, এখানে ইলেকট্রনের প্রতি ভালোবাসাটা অনেক কম, যার জন্য এর ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, এর ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম। ঠিক আছে, তাহলে ট্রেনটা হয়ে যাবে ডিক্রিজিং, ডিক্রিজেস। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি চলো ডাটা দেখে নি, ডেটা CSI GSN PV। আচ্ছা, অ্যাকর্ডিং টু ডেটা খুব সোজা 2.25 1.8 1.8 1.8 আর এইখানে হয়ে যাবে তোমার 1.9। স্যার কি সর্বনাশের কথা বলে দিলেন, হ্যাঁ ইলেকট্রোনেগেটিভিটি কমবে বললেন, এ তো কনস্ট্যান্ট রয়ে গেল, আবার বেড়েও গেল, কি সব করছে। আচ্ছা আসি, যদি আমরা এতটা অবধি দেখি বলেছিলাম ডিক্রিজ করবে, ডিক্রিজ করেছে হ্যাঁ কি না, আচ্ছা করেছে, আচ্ছা ডিক্রিজ করছে না, এখন কনস্ট্যান্ট হয়ে গেছে, এইখান থেকে যখন এইখানে গেল কনস্ট্যান্ট হয়ে গেছে, এখান থেকে এখানে কনস্ট্যান্ট হয়ে গেছে, এখান থেকে এখানে তো বেরিয়ে গেছে। এবার আমাকে আসতে হবে ইলেকট্রনিক কনফিগারেশন। আচ্ছা, এবার আমাকে আসতে হবে ইলেকট্রনিক কনফিগারেশন। সিলিকনে যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখো 3s2 3p2, যদি জার্মেনিয়ামের কনফিগারেশন দেখো 3d10 4s2 4p2, যদি SN10 এর দেখো তাহলে তোমার হয়ে যাবে 4d10 5s2 5p2, আর যদি লেডের দেখো সরি PD লিখছি, PB যদি দেখো তাহলে এখানে যাবে 4f14 5d10 6s2 6p2। ঠিক আছে, হ্যাঁ নর্মাল কথা, কোনো সমস্যা নেই একদম। তা আমি কেন কার্বনটা লিখলাম না, কারণ কার্বন থেকে সিলিকন কমেছিল, সিলিকন থেকে জার্মেনিয়াম আর কমছে না, মানে এইখান থেকে এখানে যেমন আসছে কমছে না, এখান থেকে এখানে যেমন আসছে কমছে, এখান থেকে তো বেরিয়ে যাচ্ছে, তাই তো।
এবার এটার কারণ হচ্ছে সোজা কথা, শর্টকাট কথা, শিল্ডিং এফেক্ট, যার নাম হচ্ছে শিল্ডিং এফেক্ট। তো যখন বোরন ফ্যামিলি পড়েছিলাম তখন শিল্ডিং এফেক্ট পড়ানো হয়েছে, তাও আমি আবার বলে দিচ্ছি। শিল্ডিং এফেক্ট যদি মনে রাখতে চাও তো আমার দুটো জিনিস মনে রাখতে, অনলি টু জিনিস। প্রথম জিনিস হচ্ছে এইটা, অ্যাজিউম করো সব থেকে যে হাই, মানে দেখো প্রথমে তো আমাদের এস আছে, প্রথমে এস অরবিটাল আছে, তারপর পি আছে, তারপর ডি আছে, তারপর এফ আছে। হাই বলতে আমি ওই হাইয়ের কথা বলছি, আমি বলছি সব থেকে বেশি বেশি কোন অরবিটালটা আছে, মানে সব থেকে বড় কোন অরবিটাল আছে। তো যেখানে এস থাকবে, শুধু এস থাকবে সেখানে এসটাই বড়, যেখানে যেখানে এস আর পি দুটো থাকবে সেখানে পিটা বড়, যেখানে এসপি ডি তিনটেই থাকবে সেখানে ডিটা বড়, যেখানে এসপি ডি এফ চারটেই থাকবে সেখানে এফটা বড়। আমি জাস্ট এই সেন্সের কথা বলছি, এই সেন্সটা মাথায় ঢুকেছে যে এই চারটের মধ্যে যদি চারটেই থাকে তো এফ বড়, যদি তিনটে থাকে তো ডি বড়, যদি দুটো থাকে তো পি বড়, যদি একটা থাকে তো এসি বড়। প্রথম কথা। তার মানে এইখানে আমাদের সিলিকনে কি বড়? পি। জার্মেনিয়ামে এখানে ডি এসছে, ডি, এখানেও ডি, এখানে এফ। আচ্ছা, খুব সুন্দর, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে শিল্ডিং এফেক্ট বলা হয়, এস এর শিল্ডিং এফেক্ট সব থেকে বেশি, তারপর পি, তারপর ডি, তারপর এস। আমি শুধু সিলিয়াম আর জার্মেনিয়ামটা বলছি, বাকিগুলো তোমরা এমনি বুঝে যাবে। ধরো এখানে এস ছিল, এখানে পি ছিল, এখানে এস ছিল, এখানে পি ছিল। আচ্ছা, শুধু পি ধরবো, আমি বললাম শুধু পি ধরবো। ধরো এখানে নিউক্লিয়াস আছে, এখানে পি অরবিটাল আছে, আর পি অরবিটালের পিছনে এখানে কোনো একটা ইলেকট্রন আছে। ধরো ধরো নিউট্রন আর তোমার, আচ্ছা ঠিক আছে, ধরো, হ্যাঁ ঠিক আছে, তো তোমাদের ধরো এখানে এস অরবিটাল আছে, এখানে পিতে আছে, ঠিক আছে, নর্মাল। তো পিতে যাওয়ার আগে তোমরা কাকে পার করে যাচ্ছ? এস কে, মানে আলটিমেটলি পিতে আছে তো পি কে পার করে। আচ্ছা ঠিক আছে, এইভাবে না, যেটা বলছিলাম সেটাই ভালো ছিল, যেটা বলছিলাম সেটাই ভালো ছিল। ধরো এখানে আমাদের নিউক্লিয়াসটা আছে, ঠিক আছে, আসলে আমাদের তোমাকে ভেবে ভেবে পড়াতে হয় না, কি করবো। ধরো এখানে নিউক্লিয়াসটা আছে, তোমরা পি যেটা বড় অরবিটাল সেটা পিটাকে এরকম অরবিটাল রাখবে, আর যেটা ইলেকট্রন, এই ইলেকট্রন ধরো এদিকে আছে। মানে তোমাকে ভাবতে হবে যে পি অরবিটাল এখানে সব থেকে বড়, মানে নিউক্লিয়াসটা যে ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করছে সেটা পি অরবিটালটা দিয়ে, মানে পি অরবিটালের আর পার হয়ে অ্যাট্রাক্ট করছে। যদি আমি এটা আমরা কিসের কথা বলছি? সিলিকনের কথা বলছি। যদি আমি জার্মেনিয়ামের কথা বলি, এখানে আমার নিউক্লিয়াস আছে, এইখানে আমার সব থেকে বড় অরবিটাল কি? ডি অরবিটাল আছে, এখানে ইলেকট্রনটা আছে। এইখানে আমার ডি অরবিটালের কে ফুঁড়ে আমাদের ইলেকট্রনটা কি করছে, এখানেও ডি আছে, তো লিখছি না, পিপির কথা বলছি। এটা এটা ছিল আমাদের, এটা হচ্ছে গ্যালিয়াম বা এসি, আর এখানে বলছি আমি পিবি। পিবি দেখো, পিবিতে এফ আছে, এখানে আমাদের নিউক্লিয়াসটা আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে এফ। তিনটে জিনিসের মধ্যে দেখো, সিলিকনেতে পি অরবিটাল ডিপেন্ড করছিল, ডিফেন্ড মানে বলো, ধরো ধরো আমি একজন কেউ, ধরো আমি কারো বডিগার্ড, ধরো ধরো আমি একজন সাসপেক্ট, আমি একজন বডিগার্ডে গেছি, ধরো আমাকে কেউ বলছে তোকে মেরে দেবো, তোকে তুলে নেবো, হ্যাঁ এরকম করে ধরো বিরাট হুমকি দিচ্ছে কদিন ধরে, এই তুই বাইরে দেখি তোকে তুলে নেবো, ঠিক আছে, আমি তো এটা। এবার আমি কি করলাম, আমি বললাম যে এরকম করে তো অসুবিধা হয়ে যাচ্ছে, তো আমি একটা বডিগার্ড রাখি, বডিগার্ড রাখবো। তো বডিগার্ডটা আগে আগে যাচ্ছে, আমি তার পিছনে পিছনে আছি, ঠিক আছে, আমার তো প্রাণের ভয় আছে, মেরে থেটে দিলে। এবার ধরো বডিগার্ড যে আছে, বডিগার্ডটা হচ্ছে এই সিলিংটা, বডিগার্ড হচ্ছে এখানে পি, এখানে বডিগার্ড ডি, এখানে বডিগার্ড ডি, এখানে বডিগার্ড এফ। এইখানে ইলেকট্রনটা আমি, এখানে ইলেকট্রনটা আমি, এখানে ইলেকট্রনটা আমি। এখানে নিউক্লিয়াসটা সে যে আমাকে মারার হুমকি দিচ্ছিল, এখানে ইলেকট্রন এখানে নিউক্লিয়াসটা সে যে আমাকে মারার হুমকি দিচ্ছিল, এখানে নিউক্লিয়াসটা সে যে আমাকে মারার হুমকি দিচ্ছিল, এখানে নিউক্লিয়াসটা সে যে আমাকে মারার হুমকি দিচ্ছিল। এবার আমি পি অরবিটালে ডিফারেন্টে আছি, এখানে পি এস শিল্ডিংটা সব থেকে বেশি, তো এখানে দেখো এস এস শিল্ডিং সব থেকে বেশি, পি এস শিল্ডিং তারপর ডি, তারপরে মানে পি আমাকে বেশি শিল্ড করবে। তো নিউক্লিয়াস আর আমার মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা বেশি থাকবে কি কম থাকবে? যদি আমার মাঝখানে পি আছে তো নিউক্লিয়াস আর আমার মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা কমে যাবে, কারণ এখানে পি আছে, পি একদম সিল্ড করে আছে যে না আমি যেতে দেবোই না, তুই যাবি কি করে ওর কাছে আমিও দেখবো, এরকম একটা ব্যাপার স্যাপার। মানে আমি পি এর পিছনে অনেকটা সেফ আছি, কারণ সিল্ড আমাকে ভালো করছে। আমি চলে এলাম ডি, এখানে এবার ডি আছে, ডি এ তো নিজেই রোগা প্যাট খাই, আমাকে কি করে বাঁচাবে, ঠিক আছে, নিউক্লিয়াস সরে যাও আমি যাবো, একদম আমাকে অ্যাট্রাকশন ফোর্সটা আরো বেশি করে দিল, ঠিক আছে। মানে পি যতটা আমাকে সিল্ড করছিল, ডি আমাকে ততটা বেশি সিল্ড করবে না। ও বাবা, এখানে তো এফ, এস পে সিল্ডিং সব থেকে কম, মানে
ওকে আমি বড় লড়ে নেবো, আমার বডি গার্ড রাখার দরকার নেই এরকম করে। এফ শিল্ডই করে না। এখানে আমি ইলেকট্রন এখানে নিউক্লিয়ার মধ্যে এত বেশি অ্যাট্রাকশন হবে যে এফ এর কোনো কাজই নাই। এখানে শিল্ডিং এফেক্ট সব থেকে কম, তাহলে এখানে শিল্ডিং এফেক্ট সব থেকে বেশি, এখানে মিডিয়াম, এখানে সব থেকে লো। বুঝতে পারলে? এটা হচ্ছে শিল্ডিং এফেক্টের আমার ইয়ে। এবার তুমি ভাবো সিলিকনে আছে পি, মানে সিলিকনে যে লাস্ট ইলেকট্রনটা সেটাকে পি শিল্ড করে আছে, এর লাস্ট ইলেকট্রনটাকে ডি, এর লাস্ট ইলেকট্রনটাকে ডি, এর লাস্ট ইলেকট্রনটাকে এফ। এবার বলো সিলিকনেতে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা অবশ্যই বেশি হবে। হ্যাঁ স্যার বেশি হবে। এখানে অ্যাট্রাকশন ফোর্সটা হ্যাঁ স্যার বেশি হবে কিন্তু একটু কম হবে। এখানে অ্যাট্রাকশন ফোর্সটা হ্যাঁ স্যার একটু বেশি হবে একটু কম হবে। এখানে তো একদমই হবে না। যদি আমার অ্যাট্রাকশন ফোর্স না হয়, যদি আমার সরি এখানে আমার অ্যাট্রাকশন ফোর্সটা সব থেকে কম হবে, ভুল বললাম। এইখানে তো আমাকে সিল্ড করছিল, মানে সিল্ড যদি করে এখান থেকে অ্যাট্রাকশন ফোর্সটা সব থেকে লেস, অ্যাট্রাকশন ফোর্স অ্যাট্রাকশন, ঠিক আছে, অ্যাট্রাকশনটা সব থেকে লেস হয়ে যাবে এখানে, কারণ এ তো ভালো শিল্ড করছে আমাকে, শিল্ডিং এফেক্ট করছে তাই ভালো শিল্ড করছে, তাহলে এখানে অ্যাট্রাকশন সব থেকে লেস হবে, এখানে মোর হবে, আর এখানে সব থেকে মোস্ট, সব থেকে মোস্ট। তার মানে এখানে পি ছিল, এখানে আমাদের অ্যাট্রাকশনটা অনেকটা কম ছিল, লেস অ্যাট্রাকশন, লেস অ্যাট্রাকশনটা লেস ছিল। যদি অ্যাট্রাকশনটা আমার কম থাকে তাহলে লাস্টের ইলেকট্রনটা তাড়াতাড়ি বেরিয়ে পালিয়ে যাবে, কোনো সমস্যা নেই। যদি ইলেকট্রনটা তাড়াতাড়ি বেরিয়ে পায়, যে ইলেকট্রনের বেশি ভালোবাসা ঝলকায় না ঘৃণা জমকায়। ধরো তুমি একজনকে রেখেছো, সে তোমার কাছে থাকতেই চায় না, সে পালিয়ে যায়, সে তোমাকে ভালোবাসে না ঘৃণা করে? অবশ্যই সে তোমাকে ভালোবাসে না, সে তোমাকে ঘৃণা করে। তাই জন্য সিলিকনে তো তুমি বুঝতে পারলে এই লাস্ট ইলেকট্রন তাড়াতাড়ি বেরিয়ে যাবে, মানে এর খুব একটা বেশি ইলেকট্রোনেগেটিভ না। আচ্ছা, এর লাস্ট ইলেকট্রনটা বেরোতে দিচ্ছে না, মানে বেশি ভালো করে ধরে রেখেছে, তাই জন্য সিলিকন থেকে জানি আমি ইলেকট্রোনেগেটিভিটি যে কমার কথা ছিল, ইলেকট্রোনেগেটিভিটি তো কমলো না, এইখানে বরং বাড়তেও পারলো না, মোটামুটি কনস্ট্যান্ট হয়ে গেল, যে কমলো না বাড়লো না কনস্ট্যান্ট হয়ে গেল। এখানেও ডিসিল্ড করেছে, এখানেও ডিসিল্ড করেছে, তাহলে এখানেও ইলেকট্রোনেগেটিভিটি খুব একটা এধার ওধার হলো, কারণ দুটোতেই ডিসিল্ডিং করে রেখেছে। এখানে এর মানে একে যতটা অ্যাট্রাক্ট করে রেখেছে, একে তার থেকে বেশি অ্যাট্রাক্ট করে রেখেছে। যদি আমার অ্যাট্রাকশনটা বেশি থাকে, আমার ভালোবাসা বেশি থাকবে, যদি ভালোবাসা বেশি থাকবে ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকবে, ব্যাস কথা শেষ। তো তোমরা এখানে এক্সপ্লেনেশনটা করবে শিল্ডিং এফেক্ট দিয়ে, বোঝা গেছে? শিল্ডিং এফেক্ট এটা খুব ভাইটাল একটা জিনিস, তোমরা যদি এই জিনিসটা বুঝতে পারো, এই জিনিসটা মনে রাখবে, তাহলে হবে। শুধু এখানে দেখবে কি আমার বড় অরবিটাল আছে, বড় অরবিটাল এখানে রাখবে, এখানে ইলেকট্রন রাখবে, দেখবে শিল্ডিং কোথায় আছে, শিল্ডিং এফেক্ট বার করবে। ঠিক আছে? তো আমাদের কার্বন ফ্যামিলির মধ্যে ফিজিক্যাল প্রপার্টির মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি পর্যন্ত আজকের ভিডিওতে হলো। নেক্সট ভিডিওতে আমরা ওই ক্যাটিনেশন প্রপার্টি, মেটালিক প্রপার্টি এইগুলো কিছু ডিসকাস করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাক, নাহলে লং হয়ে যাবে। নেক্সট ভিডিওতে বাকিটা আলোচনা করবো। থ্যাংক ইউ।